মিউজিক থেকে খোদা তোমার কাছে এই প্রার্থনা করি, আমার এই রাজ্যে গরিব দুঃখী প্রজারা তাদের তুমি সুখে রেখো খোদা। প্রজাদের সুখেই রাজা সুখী, আর প্রজাদের দুঃখে হবে রাজা দুঃখী। কোথায় অমর খাউজির অমর হিন্দু মুসলমান সবাই গরিব প্রজা যারা আছে, যাদের খাদ্যের প্রয়োজন তাদেরকে আপনি খাদ্য দিবেন, যাদের বস্ত্রের প্রয়োজন তাদেরকে আপনি বস্ত্র দিবেন, যাদের অর্থের প্রয়োজন তাদেরকে আপনি অর্থ দান করবেন। আমি যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেবো, আর যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দেবো, আর যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আমি ঔষধ দেবো। আপনি এখন ওই বাড়ির চলে যাবে, সেখানে গিয়ে গরিব প্রজাদের বুঝায়ে সুঝায়ে আপনি বলবেন তারা যেন কর্তা দিয়ে দেয়। যদি কেউ না যায় তাদের কোনো কুটো কথা আপনি বলতে পারবেন না, মনে রাখবেন। তাই হবে। এটা হচ্ছে নবাবের আদেশ। আমাকে বলেছে ওই উদাঞ্চলে গিয়ে প্রজা মহল থেকে রাজকর আদায় করতে, আরো বলেছে যে রাজকর দিতে অসম্মত হবে তাদেরকে যেন আমি কিছু না বলি। না, তাদেরকে যদি আমি আপনার বিরুদ্ধে খেপিয়ে না তুলি তবে আমি কেমন করে রাজ্যের নবাব হব? আমার অনেক দিনের স্বপ্ন আমি রূপনগরের নবাব হব। চলে বলে বলে কেমন করেই হোক আমাকে এই রূপনগরের নবাব হতেই হবে। তাই আমি এই প্রজা মহলে গিয়ে প্রজাদেরকে চাবুক করে ওদের দিকে ঝাল করে নিয়ে তবে আমি তোমার বিরুদ্ধে ওদেরকে খেপিয়ে তুলব। তারপর আমি হবে রূপনগরের নবাব। আমাদের রাজস্ব আমি তো দিন কাটাচ্ছি, কোনো খাদ্য নেই। এরপরে আমি আপনাকে কেমন করে তোদের কাছ থেকে রাজ করা আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এবার বুঝে নেই আমার হাতের আমি করতে পারছি না, আমি বলতে পারছি না, সহ্য করতে পারছিস না? তাহলে এতদিন রাজস্ব দেশনি কেন বল? আমি কেমন করে দেব?
বলতো না আজ যদি ঘরে ফসল তুলতে পারতাম আমরা চাষি হয়ে বাজারে ফসল বিক্রি করে সেই ফসলের টাকা দিয়ে আপনাদের রাজস্ব দিতে পারতাম ওরা না খেয়ে থাকবে তাতে আমাদের কিছু আসবে না। আমরা চাই আমাদের রাজস্ব দেবে কিনা তুলে দেন তবু তো আমার রাজস্ব দেওয়ার মতো নেই কেমন করে দেব বলুন আমি কেমন করে রাজস্ব দেব না তোদের কাছ থেকে কেমন করে রাজপার আদায় করতে হয় আমার ভালো করে জানা আছে। সুদান করে আঙ্গুল যে পাকা করি সেটা আমি ভালো করেই জানি। আদর্শ দিবি কিনা আর আমরা এমনে ভাবে চুপ করে বসে থাকবো না। এই রাজ্যের যত কৃষক আছে সবাইকে নিয়ে আপনাদের প্রতি আমরা খেপিয়ে তুলবো। তারপর আপনাদের হাতের চাবুক কেড়ে নিয়ে আপনাদের পিঠে আমি আপনার এই তো পায়ে করে বলছি তোকে আমি 3 দিনের সময় দিয়ে যাচ্ছি। 3 দিনের মধ্যে যদি রাস্তা না যদি আবার আমাকে আসতে হয় তাহলে তোকে আমি তোর এই বাড়িতেই দিয়ে যাব জীবন্ত। কথাটা তোর যেন মনে থাকে। খোদা পাক পরওয়ার দিগার আমরা গরিব হয়ে জন্মেছি বলে আজ আমাদের পরে অত্যাচার চাবুকের পর চাবুকে দিয়ে পেটের ছালগুলো তুলে দিচ্ছে। হে বুড়ি কেউ নেই ওই রাজার বিরুদ্ধে খেপে তুলবে। হয় খোদা তাহলে কি আমরা এই সমাজে কাছে থাকবো না খোদা? তুমি ওদেরকে তোমনি করো খোদা, ওদেরকে তোমনি। আমি অতিথি মঞ্চে আসার জন্য দৃষ্টি আকর্ষণ করছি 4, 5, 6 নং ওয়ার্ডের মহিলা মেম্বার শামসুন নাহার হককে। মহিলা মেম্বার 4, 5, 6 নং ওয়ার্ডের শামসুন নাহার কি অশান্তি শুরু হয়ে গেল। হায় খোদা আজ নিশ্চিতে আমি কি স্বপ্নে দেখছি খোদা। যেন আকাশের দাড়ি খুলে আমায় ডেকে বলল ওগো তুমি শীঘ্র চলে এসো সর্ব। আমার মনে হয় আমি আর হয়তো বাঁচব না খোদা। হায় খোদা
আমার এই রূপনগরের সিংহাসন অবশিশু কামাল আমি কার হাতে অর্পণ করে যাব খোদা? আমি যে কিছুই ভেবে স্থির করতে পারছি না খোদা। কোথায় প্রহরী? পাঞ্জা হাজির আদেশ করে হুজুর। যাও প্রহরী বেগম হোসনা বানু ও শিশু কামাল উদ্দিন ওমর খাকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি হুজুর। হায় খোদা! জাহাপনা, জাহাপনা, হুজুর আপনার কি হয়েছে জাহাপনা? লাল বেগম, আজ নিশিতে আমি একটি স্বপ্নে দেখেছি কে যেন আকাশের দ্বার খুলে আমায় দেখো বলল গো তুমি শীঘ্র চলে এসো স্বর্গধামে। আমার মনে হচ্ছে আমি হয়তো জাহাপনা, এই কি বলছেন আপনি জাহাপনা? আপনি আপনি আমাকে একা রেখে ওই পরলোকে চলে যাবেন না জাহাপনা? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। আপনি আমাকে এই অল্প বয়সে কেঁদো না বেগম, কেঁদো না। এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। এসো বাবা কামাল, তুমি আমার পক্ষে এসো। শুধু আমার মনে এই দুঃখ রইল, তোমাকে আমি তাতে মানুষ জাহাপনা, আপনি শান্ত হন জাহাপনা। আপনি যদি এমন করেন তাহলে প্রজারা তো সবাই মর্মাহত হয়ে পড়বে জাহাপনা। সাহেব, আমি যদি কোনো অন্যায় অত্যাচার অবিচার করে থাকি তাহলে আমাকে ক্ষমা সে কি বলছেন জাহাপনা? জাহাপনা, আমি আজ নিশ্চিতে একটি স্বপ্নে দেখেছি না জাহাপনা, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। জাহাপনা, আপনি শান্ত হন জাহাপনা। ঈশ্বরানী, শুধু আমার মনে এই দুঃখ রইল, এই অল্প বয়সে অকাল মৃত্যু আমায় হাত ছাড়িয়ে দিবে। কথা বলা জাহাপনা, এসো বাবা কামাল, এসো এই সিংহাসনে। আমি জীবিত থেকে তোমাকে এই সিংহাসনে বসিয়ে আমি যেন মৃত্যুবরণ করতে পারি। পিতা, মেরে দিয়ে জামা বলেছে না কামাল। এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। আমার একটি কথা রাখবে বেগম, এই কামাল পর্যন্ত না হওয়া পর্যন্ত এই রূপনগরের রাজ্য তুমি পরিচালনা করবে। আর শিশু কামাল উপযুক্ত হলে তুমি তাকে রাজ্য ফিরিয়ে দেবে। কথাটা মনে রাখবে বেগম। পিতা, আমার পা কাঁপছে, মাথা ঘুরছে। আমি এক্ষুনি হয়তো চলে যাব খোদা। আমি কি করব হায় খোদা? পিতা, কথা বলো পিতা। আমাদের একা রেখে কোথায় বাবা কাঁদো, পিতা যে কথা বলছি না মা, কেঁদে আর কি হবে? যে চলে
তো চলেই যাবে, সে যে কোনোদিন আর ফিরে আসবে না। তুমি শান্ত হও বাবা কামার। তোমার এই পিতা মরে গেছে, তাতে কি হয়েছে? আমি যে এখনো জীবিত আছি বাবা। আমি তোমাকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে তোমাকে আমি রাজ্যভার তুলে দেবো। কামা, পিতাজি চলে গেছে আমার। যাবো না, যাবো না, কখনো যাবো না। পিতা, অ্যাকশন। যাবো না, কখনো যাবো না। পিতা, বাবু ক্ষমা। শিশুকালে পাত্রী ওগো আজি পিতা বেগম সাহেবা, আপনি শান্ত হন বেগম সাহেবা। বেগম সাহেবা, আপনি শান্ত হন বেগম সাহেবা। আপনি যদি ভেঙে পড়েন তাহলে শিশু কামালকে কে সান্ত্বনা দেবে বেগম সাহেবা? বেগম সাহেবা, আপনি শিশু কামালকে নিয়ে ওই অন্তঃপুরে যান, আমি যা আপনার সব কারণ ব্যবস্থা করি। না, তাই করুন। আমি শিশু কামালকে নিয়ে অন্তঃপুরে চলে যাচ্ছি। আমি পিতাকে ছেড়ে কোথাও যাব না। আমি পিতাকে
এই তো আমার সামান্য সুযোগ। এই সুযোগে ছলে বলে করে কৌশলে যেমন করে হোক ওই শিশু আমাকে হত্যা করে আমি হবই রূপনগরের আমি কে আছিস? এই মুহূর্তে যা আপনাকে নিয়ে সৎকারের ব্যবস্থা করো। ভালো না, আমাকে বসে থাকলে চলবে না। এই মুহূর্তে সেনাপতি জাফর আলী খানকে সঙ্গে করে কেমন করে আমি রূপনগরের নবাব হব চাই। এবার ওই সেনাপতি জাফর আলী খানকে সঙ্গে করে বারবার বুদ্ধি করে দেখতে হবে কেমন করে ওই শিশু কামালকে হত্যা করা যায়। সেনাপতি জাফর আলী খান, মুজি সাহেব আচ্ছা জাফর আলী খান, আপনাকে আমি একটি কথা বলতে চাই। আপনার এই রূপনগরের হতে মন চায় না? মুজি সাহেব সেনাপতি থেকে উজির হবেন, এই রূপনগরের উজির আমার হতো তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। কাছে করতে হবে মুজি সাহেব। আপনি হন এই রূপনগরের উজির, আর আমি হবে এই রূপনগরের নবাব। হ্যাঁ, আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হলো শিশু কামালকে চিরদিনের জন্য এই দুনিয়ার মুখ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আর ওই বেগম হোসেন করে দিতে হবে কি বলছেন মুজি সাহেব? সেনাপতি জাফর আলী খান, তা না হলে যে আমি এই রূপনগরের নবাব হতে পারবো না, আর তুমি হতে পারবে না এই রূপনগরের রুজি। আর একটি কাজ করতে হবে, পথের কাটা রাখতে নেই। বেগমের সাহেবকে করতে হবে কারাবন্দী। সাহায্য করতে হবে কারাবন্দী, শিশু কামালকে করতে হবে হত্যা। আর কি উপায়ে শিশু কামালকে হত্যা করা যাবে? না, সে সুযোগ হয়তো আপনাদের আর কোনোদিন হবে না। কি ইব্রাহিম, তুমি এখানে কেন? তুমি এখান থেকে চলে যাও। না, আমি এখানে এসেছি আপনাদেরকে বাধা দিতে নয়, আপনাদেরকে পূর্বের কথা জানিয়ে দিতে। ইব্রাহিম! আমি ভুলে গেছেন সেই অতীতের কথা। একবার মনে করে দেখুন, আপনার পুত্র কন্যা খেতে পাচ্ছে না, রাস্তায় রাস্তায় বেড়াচ্ছেন এক মুষ্টিমেয় জন্য। সেদিন আপনাকে নবাব না করে এই রাজমহলের স্থান দিয়ে সরা করে আর নবাব মৃত্যু হতে না হবে আপনার তাদেরকে হত্যার ষড়যন্ত্র। হুঁশিয়ার! ধনকে আমাকে থামাতে পারবে না, এই সুযোগ তোমরা কোনোদিন পাবে না। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, নইলে নইলে কি করবে? ভেবেছো আমি তোমাকে ভয় পাচ্ছি? না, তুমি কখনো ভেবো না। আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করে যাচ্ছি, তোমাদের এই ষড়যন্ত্র ভুলে যাও, তাহলে এই ইব্রাহিম তোমাকে ক্ষমা করবে না। মারামারি করলে তোমার স্থান হবে সেনাপতি জাফর আলী খান, আমি দেখছি সবার আগে শিশু কামাল ও বেগম সাহেবাকে হত্যা করার আগে এই ছোট লোক চাষার বাচ্চা ওই ইব্রাহিমকে আগে হত্যা করতে হবে। করবেন না অতি সাহেব। যেমনই করে হত্যা কেন শিশু কামাল বেগম সাহেবকে কোরবানি নির্মমভাবে হত্যা। বসে থাকলে চলবে না, সেনাপতি জাফর আলী খান, তুমি এই মুহূর্তে ছুটে যাও,
হ্যালো, হে মেহেরবান খোদা, তুমি এই লিখেছিলে আমার কপালে, স্বামী আমাকে একা রেখে ওই পরলোকে চলে গেছে। এখন আমি অপু শিশুকে নিয়ে এই রাজ্য আমি কি করে পরিচালনা করব? সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। আপনি এই মুহূর্তে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। কেন? কি হয়েছে ইব্রাহিম? বেগম সাহেবা, উজির সাহেব ও সেনাপতি জাফর আলীকে স্বতন্ত্র করেছেন। আপনাকে করবে বন্দী, শিশু কামালকে করবে হত্যা। আমাদের হত্যা করে তাদের লাভ অনেক, লাভ অনেক। বেগম সাহেবা, আপনাকে বন্দী করে শিশু কামালকে হত্যা করে উজির বরকা হবে এই রূপনগরের নবাব। আমার সেনাপতি জাফর আলীটা হবে তার প্রধান উজির। তাই আমি আপনাকে শেষবারের মতো অনুরোধ করছি, আপনি এই মুহূর্তে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। না ইব্রাহিম, শত্রুর ভয়ে আমি কুণ্ঠিত নই। স্বামীর বঞ্চিত সিংহাসন ছেড়ে আমি চোরের মতন কোনোদিনই পালিয়ে যাব না। মরতে যদি হয় আমি এখানেই মরবো। বেগম সাহেবা, আপনি কেন বুঝতে পারছেন না? বাঁচাতে হবে এই রূপনগরের সিংহাসন, বাঁচাতে হবে শিশু কামালকে। এই রূপনগরের সিংহাসন এই শিশু কামালকে নিয়ে তুমি এ কথা বলো না ইব্রাহিম। শিশু কামাল যে আমার একমাত্র নয়নের মণি। ইব্রাহিম, কামালকে ছেড়ে আমি কিছুতেই বাঁচবো না ইব্রাহিম। বেগম সাহেবা, আমি জানি শিশু কামাল আপনার একমাত্র নয়নের মণি, সেটাও আমি ভালোভাবে জানি। একটি সন্তান মায়ের কলিজা থেকে যখনই হারিয়ে যায় তখন মায়ের কলিজা জানে কেমন করে, তাও আমি বুঝি। বেগম সাহেব, আমি বলছিলাম কি, আমি এই মুহূর্তে আপনাকে অনুরোধ করছি, আপনার শিশু কামালকে পালিয়ে আপনার যেতেই হবে। ওই শয়তানরা জানে না আপনাদেরকে ক্ষমা করবে না। কথা বলো না ইব্রাহিম। শিশু কামাল, তাহলে কি আপনি আমার কথা রাখবেন না বেগম সাহেবা? আপনি যদি আমার কথা অনুরোধ না রাখেন তাহলে আমি বাধ্য হব শিশু কামালকে নিয়ে যেতে। কারণ শিশু কামালকে বাঁচতে হবে, বাঁচাতে হবে এই রূপনগরের নবাব মহল। একদিন এই শিশু কামালকে এই রূপনগরের নবাবই বসাবো। এই কথাটা আমি আপনাকে ওয়াদা দিয়ে গেলাম। বেগম সাহেবা, আপনি আমাকে ক্ষমা করবেন। এসো ভাই কামাল, তুমি আমার পক্ষে এসো। আমি তোমাকে মানুষের মতো মানুষ করার ব্যবস্থা করবো। তুমি না, না, বেগম সাহেবা, আপনি আমাকে অনুরোধ করবেন না। এসো, এসো বাবা, এসো কামাল, তুমি আমার পক্ষে এসো, তুমি আমার সঙ্গে চলে এসো। বেগম সাহেবা, অতিথি সম্মানিত দর্শক বিন্দু, আমাদের মাঝে আজকে দুজন অতিথি হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত হয়েছে। আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন, এর জন্য আমি কিছু সময় চেয়ে নিচ্ছি। আমি মঞ্চে আসার জন্য
সবাইকে আসসালামু আলাইকুম। এখানে দর্শক ভাইরা আছেন আর আপনারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আর হিন্দু ভাইয়াদেরকে নমস্কার। কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে কোনো কাজের আগে আল্লাহ রাসূলের নাম হ্যালো ও ভান্ডারি
ও ভান্ডারি ভালো লাগছে?